হাই স্টুডেন্টস, আজকের ভিডিওর টপিক দেখেই বুঝতে পারছো যে বিএসসি ইন মাইক্রোবায়োলজি এই সাবজেক্ট নিয়ে আলোচনা হবে এবং এই সাবজেক্ট কেন এ কেরিয়ার দ্যাট ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড সেই বিষয়টাও কিন্তু জানবে। এবং এই ভিডিওতে আমি এই বিষয় নিয়েও আলোচনা করব যে এই মাইক্রোবায়োলজি আর বায়োটেকনোলজির মধ্যে বেসিক্যালি যে ডিফারেন্স সেটা কী। কারণ অনেকেরই কনফিউশন থাকে যে বায়োটেকনোলজি নেবো নাকি মাইক্রোবায়োলজি নেবো, এবং অবশ্যই এই মাইক্রোবায়োলজি পার্টিকুলার এই সাবজেক্ট কেন এতটা জব ওরিয়েন্টেড বা ইন ফিউচার এটা কেন বলা হচ্ছে যে এ কেরিয়ার দ্যাট ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এই কোর্স করার পর তোমরা কী টাইপের চাকরি পেতে পারো, কী টাইপের জব অপরচুনিটি থাকবে, বা আর কী কী স্কোপস আছে ইন ফিউচার, ফার্দার স্টাডিজের জন্য কী কী স্কোপস আছে সেটা নিয়েও আলোচনা করবো। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু কলেজেস আছে যেখানে এই পার্টিকুলার বিএসসি ইন মাইক্রোবায়োলজি একদম স্পেসিফিক এই কোর্সই করানো হয়। সেই কয়েকটি কলেজ সম্পর্কে অল্প একটু আলোচনা করে নেবো। তোমরা অবশ্যই সেই কলেজগুলোর যে ওয়েবসাইট আছে সেইগুলোর লিঙ্কও আমি দিয়ে দেবো, সেইগুলোয় ভিজিট করে তোমরা সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে যাবে। ওকে, তো প্রথমেই ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করি, একটা গ্রাউন্ড ব্রেকিং ইনোভেশন, দ্য CRISPR স্টোরি। বা CRISPR ব্যাপারটা কি না, ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট প্যালিন্ড্রোমিক রিপিটস। নাম শুনেই বুঝতে পারছো কতটা খটোমটো। হয়তো তোমরা যারা বায়োলজি স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই কিছু টার্মস হয়তো কমন পাচ্ছ। যাই হোক, এটা একটা নেচারস টুল কিট ফর এডিটিং জিনস। জিনকে এডিট করার জন্য নেচারের থেকে পাওয়া কিছু টুল কিট। সেটা কি, ছোটো করে যদি তোমাদের বোঝাই, দেখো ইন 1987 সায়েন্টিস্টস ইন জাপান ডিসকভার্ড strange repeating DNA patterns in bacteria. Later, microbiologists realized bacteria use these patterns to remember viruses and defend themselves. জাপানের কিছু সায়েন্টিস্ট তারা ডিসকভার করলেন 1987-এ যে কিছু ব্যাকটেরিয়া আছে যাদের যে ডিএনএ না, সেই ডিএনএর যে প্যাটার্ন সেটাতে কিছু অদ্ভুতভাবে রিপিটিং প্যাটার্ন দেখা যাচ্ছে ডিএনএতে। ওকে, কিছু রিপিটিং প্যাটার্ন দেখা যাচ্ছে এবং পরে মাইক্রোবায়োলজিস্ট যারা তারা আরও ইন ডেপথে রিসার্চ করে বুঝতে পারলেন ব্যাকটেরিয়ারা বিভিন্ন ভাইরাসের থেকে নিজেকে রক্ষা করার জন্য এই প্যাটার্নটা নিজেরাই তৈরি করে নিয়েছে, এবং এটা এই কারণেই করেছে যাতে সেই ভাইরাস থেকে নিজেদের রক্ষা করা যায়। ইন 2012 টু সায়েন্টিস্ট জেনিফার ডোডনা অ্যান্ড ইমানুয়েল কার্পেন্টিয়ার টার্নড দিস ন্যাচারাল সিস্টেম ইন্টু এ জিন এডিটিং টুল। মানে এই ব্যাকটেরিয়ার এই বিশেষ যে বৈশিষ্ট্য এটাকে অবজার্ভ করে সেইখান থেকে দুজন সায়েন্টিস্ট এই জেনিফার ডোডনা এবং ইমানুয়েল কার্পেন্টিয়ার তারা এই নেচারের যে সিস্টেম মানে ব্যাকটেরিয়ার যে ক্যারেক্টারিস্টিক সেটা থেকে জিন এডিটিং টুল আবিষ্কার করলেন, যেটার কারণে এনারা কিন্তু পরের দিকে মানে মোস্ট প্রবাবলি 2020-তে তারা কিন্তু নোবেল প্রাইজও পেয়েছিলেন এই আবিষ্কারের জন্য। এবং দুজনেই কিন্তু মহিলা বিজ্ঞানী, মাথা রাখবে, দুজন মহিলা বিজ্ঞানী এই প্রথমবার একসাথে কোনো একটা নোবেল প্রাইজ পেলেন। ওকে, তো অবশ্যই ভীষণ রিমার্কেবল। এবার ব্যাপারটা হচ্ছে এই CRISPR এটা কি কাজে লাগতে পারে। দেখো, ইট ক্যান কাট অ্যান্ড ফিক্স ফল্টি জিনস লাইক ইউজিং সিসর্স অন ডিএনএ। ঠিক যেভাবে কাঁচি দিয়ে কাটা যায় ঠিক সেইভাবে মানে এই টাইপের মানে ইমাজিন করো ডিএনএটা ফিতের মতো যদি ধরো, সেখানে কাঁচি দিয়ে কেটে আবার নতুন একটা কিছু জুড়ে দেওয়া যেতে পারে সেখানে, যাতে সেই জিন যদি ফল্টি হয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। এবং এর ফলে হচ্ছে কি অলরেডি ইউজড মানে এটা অলরেডি ইউজ করা হয়েছে টু ট্রিট সিকল সেল ডিজিজ। সিকল সেল ডিজিজ বলে একটা ডিজিজ হয়, সেটাতে অলরেডি এই টেকনিক ইউজ করা হয়েছে এবং সুরাহা পাওয়া গেছে। জেনেটিক ব্লাইন্ডনেস একদম মানে জন্মগতভাবে যে অন্ধত্ব আছে সেইখানে এর ইউসেজ হচ্ছে। অ্যান্ড ইভেন ক্যান্সার থেরাপি, ইভেন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি সেইটাকে নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু এই টেকনিক ইউজ করা হয়। ইটস অলসো হেল্পিং সায়েন্টিস্টস গ্রো ভাইরাস রেজিস্ট্যান্ট ক্রপস অ্যান্ড ফাইট প্যান্ডেমিক। এমন কিছু মানে ভাইরাস রেজিস্ট্যান্স ক্রপস তৈরি করা হয়েছে যারা কিনা নিজেরাই নিজেদের ভাইরাস থেকে প্রতিরোধ করতে পারবে। এবং বিভিন্ন যে প্যান্ডেমিক হয় না, যে মানে সংক্রমণ যে রোগগুলো, এই টাইপের প্যান্ডেমিক থেকে নিজেকে বাঁচানোর জন্যেও কিন্তু এই টেকনিক ইউজ করা হচ্ছে। ওকে, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে বায়ো অর্গানিজমের যে দুনিয়া, সেই দুনিয়াই হচ্ছে মাইক্রোবায়োলজির দুনিয়া। সেখানেই যে ব্যাকটেরিয়া থাকে তাকে অবজার্ভ করে, তাকে পর্যবেক্ষণ করে, তাকে পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এই গ্রাউন্ড ব্রেকিং আবিষ্কার এসেছিল। সো বুঝতেই পারছো মাইক্রোবায়োলজি কতটা
ফিউচারিস্টিক বা কতটা জীবনদায়ী। মোর রিয়েল ইনোভেশনস ইন মাইক্রোবায়োলজি, এই টাইপের আরও বেশ কিছু মানে ইন রিয়েল ইনোভেশন যেটা এই মাইক্রোবায়োলজিকে এতটা ফিউচারিস্টিক করে তুলেছে এবং এতটা এটার যে ইম্পর্টেন্স সেটা বোঝার ক্ষেত্রে তোমাদের হেল্প হবে। দেখো, mRNA ভ্যাকসিনস লাইক কোভিশিল্ড অ্যান্ড Pfizer, ওকে, বর্ন ফ্রম ভাইরাল মাইক্রোবায়োলজি রিসার্চ। এটা কিন্তু মাইক্রোবায়োলজিস্টরাই আবিষ্কার করেছেন এই কোভিশিল্ডের মতো যে ভ্যাকসিন। দেন গাট মাইক্রোবায়োম রিভিলস লিঙ্কস বিটুইন গাট ব্যাকটেরিয়া অ্যান্ড মেন্টাল হেলথ অর ওবেসিটি। মানসিক বিভিন্ন রোগের সঙ্গে গাটসের যে যোগাযোগ আছে বা সেখানের যে ব্যাকটেরিয়া তার যে যোগাযোগ আছে, ইভেন ওবেসিটি মানে স্থূলতা, সেই স্থূলতার পেছনেও অনেক ক্ষেত্রে এই গাটসের মধ্যে কিছু ব্যাকটেরিয়ার যোগাযোগ থাকতে পারে, এই লিঙ্কটাও কিন্তু বার করেছেন মাইক্রোবায়োলজিস্টরা। দেন ফেজ থেরাপি ইউজিং ভাইরাসেস টু কিল ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। চিন্তা করো, মানে এমন কিছু ব্যাকটেরিয়া আছে যাদের মধ্যে অলরেডি বিভিন্ন ড্রাগের প্রতি রেজিস্ট্যান্স এসে গেছে, মানে সেটা নর্মাল ওষুধ দিয়ে সারানো যায় না। নিশ্চয়ই তোমরা জানো অত্যাধিক অ্যান্টিবায়োটিক ইউজ করা হলে মানে সেই ব্যাকটেরিয়া মানে অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি কী করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কিন্তু অত্যাধিক মাত্রাতিরিক্ত যদি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার মধ্যে সেই অ্যান্টিবায়োটিকের প্রতিষেধক তৈরি হয়ে যায়। ব্যাকটেরিয়া তখন কিন্তু আর সহজে মরতে চায় না, যে কারণে অনেক দুরারোগ্য ব্যাধি তখন ওষুধেও কাজ করে না। কিন্তু কিছু ভাইরাসকে ইউজ করা হচ্ছে, বিভিন্ন রিসার্চের মাধ্যমে কিছু ভাইরাসকে আইডেন্টিফাই করা গেছে যাদেরকে প্রয়োগ করে এই ব্যাকটেরিয়াগুলোকে, এই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু মেরে ফেলা যেতে পারে। নিউ অ্যান্টিবায়োটিক্স ডিসকভার্ড বাই স্টাডিং সয়েল মাইক্রোবস লাইক ট্রেপ্টোমাইসিস। একদম মাটিতে যে মাইক্রোব থাকে সেইগুলোকে স্টাডি করে বিভিন্ন নতুন অ্যান্টিবায়োটিক্স কিন্তু আবিষ্কার হচ্ছে। বায়ো রেমেডিয়েশন ইউজিং মাইক্রোবস টু ক্লিন অয়েল স্পিলস অ্যান্ড টক্সিক ওয়েস্ট। সোজা কথায় বিভিন্ন কলকারখানা থেকে যে বর্জ্যগুলো বেরোয় সেগুলো এতটাই পরিবেশ দূষণ করতো একটা সময় বা এখনও করে চলেছে, যেটা কিন্তু রিভার্সেবল হয় না, অনেক ক্ষেত্রে ভীষণভাবে পরিবেশকে দূষণ করে। তো সেই টাইপের অয়েল স্পিলস বা বিভিন্ন যে টক্সিক ওয়েস্ট সেইগুলোকে পর্যন্ত মানে ধ্বংস করে দেওয়ার জন্য বা সেগুলোকে নির্মূল করার জন্য মাইক্রোবস ইউজ করা হচ্ছে, এবং সেটাও কিন্তু এই মাইক্রোবায়োলজিস্টদের হাত ধরেই হচ্ছে। তো বুঝতেই পারছো, রিয়েল লাইফে বা মানুষের জীবনকে আরও বেশি সুস্থ রাখার জন্যে, মানুষকে আরও বেশি সুস্থ সজীব রাখার জন্যে, রোগ নিরাময়ের জন্যে কতটা ইম্পর্টেন্ট একটা ফিল্ড এই মাইক্রোবায়োলজি। এবার মাইক্রোবায়োলজি ভার্সেস বায়োটেকনোলজি, হোয়াটস দ্য ডিফারেন্স? জাস্ট ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। স্টাডি অফ মাইক্রো অর্গানিজমস, ব্যাকটেরিয়া, ভাইরাসেস, ফাঙ্গি, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যেগুলো জৈব কণা, সেইগুলোকে পর্যবেক্ষণ করা, সেইগুলোর ওপর রিসার্চ করা, এটা মাইক্রোবায়োলজিতে শেখানো হয়। আর বায়োটেকনোলজি কি? অ্যাপ্লিকেশন অফ বায়োলজি ফর প্রোডাক্টস লাইক ভ্যাকসিন, ইনসুলিন। মাইক্রোবায়োলজির কোর গোল কি না? আন্ডারস্ট্যান্ডিং লাইফ অ্যাট মাইক্রো লেভেল। বায়োটেকনোলজিদের কাজ কি? ইউজিং দ্যাট নলেজ টু ক্রিয়েট সলিউশন। মানে মাইক্রোবায়োলজিরা যে নলেজ গ্যাদার করছেন সেই নলেজকে কাজে লাগিয়ে রিয়েল লাইফ প্রবলেমের বিভিন্ন সলিউশন বার করাই কিন্তু বায়োটেকনোলজিদের কাজ। এক্সাম্পল যদি মাইক্রোবায়োলজির এক্সাম্পল দেখো, ওই সিআরআই এসপিআর এই যে টেকনিকটা বার হয়েছিল, এটা অ্যান্টিবায়োটিক, বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স, ইনফেকশন কন্ট্রোল, এই সমস্তগুলো কিন্তু মাইক্রোবায়োলজির ফিল্ডের মধ্যে পড়ে। জেনেটিক্যালি মডিফাইড যে অর্গানিজম বা ক্রপ সেগুলোকে তৈরি করাটা যেটা কাজে লাগে মানুষের জীবনে, যাতে এমন ক্রপস বা এমন শস্য দানা তৈরি হয় যেটাতে সহজে পোকামাকড় না লাগতে পারে, যেটার মধ্যে অলরেডি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে ভাইরাস বা বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, এই টাইপের ক্রপ তৈরি করা বা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন এনজাইমস তৈরি করা, ডিএনএ কিটস তৈরি করা, এগুলো কিন্তু বায়োটেকনোলজির ফিল্ডের মধ্যে পড়ে। দেন হুইচ কামস ফার্স্ট, মানে কোনটা আগে আসছে? দেখো, মাইক্রোবায়োলজি ইজ দ্য বেস অ্যান্ড বায়োটেকনোলজি ইজ দ্য অ্যাপ্লিকেশান। মানে সোজা কথায় মাইক্রোবায়োলজি হচ্ছে সায়েন্স আর বায়োটেকনোলজি হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ বা ইঞ্জিনিয়ারিং টেকনিক বলতে পারো। যে কারণে থিঙ্ক অফ মাইক্রোবায়োলজি অ্যাজ ফিজিক্স, মানে সোজা কথায় সায়েন্স, অ্যান্ড বায়োটেকনোলজি অ্যাজ ইঞ্জিনিয়ারিং। মানে তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের লাইন দিয়ে ভাবতে যাও তাহলে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের যে কোনো অ্যাপ্লিকেশান, যে কোনো টেকনোলজি, সেটা কিন্তু ফিজিক্সের ল ওয়াইজই হয়। তো সেই ফিজিক্স যদি মাইক্রোবায়োলজি হয় তাহলে ইঞ্জিনিয়ারিং হচ্ছে বায়োটেকনোলজি। আশা করি একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের হয়ে গেছে যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি। দেন বিএসসি মাইক্রোবায়োলজি একদম কোর্স ডিটেলস। ওকে, দেখো কোর্স ডিটেলস বলতে এখন নিশ্চয়ই তোমরা জানো 2020-তে যে নিউ এডুকেশান পলিসি সেই ওয়াইজ যে 4 ইয়ার গ্র্যাজুয়েশান প্রোগ্রাম হয়েছে, সেইটাকে ফলো করে
ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটি বা কলেজে এই কোর্স করানো হয় সেখানে কিন্তু 4 বছরের ফুল টাইম কোর্স এবং অনার্স উইথ রিসার্চ ক্যান এক্সিট আফটার 3 ইয়ার্স উইথ বেসিক ডিগ্রি। মানে কেউ যদি মনে করে আমার অনার্স লাগবে না, রিসার্চ লাগবে না, তাহলে সে কিন্তু 3 বছর পরেই এই কোর্স কমপ্লিট করতে পারে এবং সেক্ষেত্রে তার বিএসসি ইন মাইক্রোবায়োলজি এই ডিগ্রিটা সে অ্যাওয়ার্ডেড হবে, কিন্তু অনার্স বা রিসার্চ তার থাকবে না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না, ক্লাস 12 পাস করতে হবে, অবশ্যই বায়োলজি মাস্ট, বায়োলজি থাকতে হবে এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে সাবজেক্টই কম্পালসারি হয়। কিছু কিছু জায়গায় হয়তো বায়োলজিটাকেই কম্পালসারি করে, তো সেইগুলো কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে। তোমরা অবশ্যই কলেজের ওয়েবসাইটে ভিজিট করে সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা দেখে নেবে। ওকে, এবং স্কিলস ডেভেলপড, কী কী স্কিল তোমরা বিল্ড করতে পারো এই কোর্সের মাধ্যমে। দেখো, ল্যাবরেটরি হ্যান্ডলিং, কীভাবে ল্যাবে কাজ করতে হয়, ডেটা অ্যানালিসিস মানে একদম যে এআই টুলসগুলোর ইউসেজ হচ্ছে, মানে সোজা কথা কম্পিউটার সায়েন্সেরও বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা জানো বিভিন্ন মানে ডেটা সায়েন্সের টুলসকে ইউজ করে কিন্তু এই সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম হয়, সেই কাজকর্মগুলোও কিন্তু শিখবে। মানে সোজা কথায় বিভিন্ন এআই টুল সম্পর্কেও নলেজ পাবে, যে টুলসগুলোর মাধ্যমে বিভিন্ন রিসার্চের কাজ হয়। ওকে, ক্রিটিক্যাল থিঙ্কিং একদম এবং রিসার্চ রাইটিং। সিলেবাস ওভারভিউ একদম মানে নিউ এডুকেশন পলিসি ওয়াইজ একটা শর্টেজ আফট ইন জিফট বলতে পারো। দেখো, ফার্স্ট ইয়ারে তোমরা শিখবে কি মাইক্রোবায়াল ওয়ার্ল্ড, বায়োকেমিস্ট্রি, ইংলিশ, ইভিএস মানে এনভায়রনমেন্টাল সায়েন্স, ফান্ডামেন্টালস অফ মাইক্রোবায়োলজি। দেন সেকেন্ড ইয়ারে শিখবে ইমিউনোলজি, সেল বায়োলজি, ভাইরোলজি, দেন বায়োস্ট্যাটিস্টিক্স, স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস। ওকে, থার্ড ইয়ারে শিখবে মলিকিউলার বায়োলজি, ফুড অ্যান্ড মেডিকেল মাইক্রোবায়োলজি এবং ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি। ফোর্থ ইয়ারে এসে শিখবে রিসার্চ প্রজেক্ট, প্যাথোজেনোমিক্স। ওকে, দেন মাইক্রোবায়াল বায়োটেকনোলজি, টক্সিকোলজি, ইন্টার্নশিপ। ওকে, এবং অ্যাড অন কোর্সেস এর মধ্যে থাকে ম্যাক্সিমাম ভালো ভালো কলেজেই কিন্তু এই সিলেবাসের মধ্যে এই অ্যাড অন কোর্সগুলো থাকে। সেটা কি না, পাইথন ফর বায়োলজিস্টস। নিশ্চয়ই তোমরা জানো যে এআই টুলস, সেখানে কিন্তু এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হিউজ ইমপ্লিমেন্টেশন আছেই। এই পাইথনের ওপর যদি তোমার একটা দখল থাকে, যেটা কিনা খুবই বেসিক একটা মানে খুবই ইজি টু লার্ন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু শেখানো হয় যাতে তোমরা এআই টুলসগুলোকে কাজে লাগিয়ে তোমাদের রিসার্চ ওয়ার্কে আরও ভালোভাবে কাজ করতে পারো। ওকে, মানে সোজা কথা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মের ক্ষেত্রে যে এআই টুলসগুলো কাজে লাগে সেটা যাতে ঠিকমতো কাজে লাগাতে পারো, তার জন্য এই পাইথনের ওপরও কিন্তু নলেজ দেওয়া হয়। আইপিআর শেখানো হয়, বায়ো এথিক্স শেখানো হবে এবং কমিউনিকেশান স্কিলসটাও ভালো করে শেখানো হয় বিভিন্ন এই সমস্ত কলেজে, যে কলেজগুলো তোমাদের কিন্তু জব রেডি করে তোলে, বিশেষ করে প্রাইভেট ভালো ভালো কলেজ, তারা কিন্তু জব রেডি করে তোলার জন্য এই কমিউনিকেশান স্কিলস বলো বা বিভিন্ন সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য আলাদা করে ট্রেনিং সেশনের ব্যবস্থা করে। তারপর এই জব অপরচুনিটিস, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রাইভেট সেক্টরে কীভাবে জব পেতে পারো, বিশেষ করে মানে এই কোর্স করার পরে যদি প্লেসমেন্টের মাধ্যমে জব পেতে চাও অ্যাজ এ ফ্রেশার, সেক্ষেত্রে কী টাইপের চাকরি তোমরা পেতে পারো প্রাইভেট সেক্টরে যে ফিল্ডগুলো আছে সেখানে, মানে সোজা কথায় এমএনসিগুলোতে। কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, বিভিন্ন ফার্মা এবং ফুড প্রসেসিং যে কোম্পানি আছে, মানে সোজা কথায় যেখানে ওষুধ তৈরি হয় সেই সমস্ত যে কোম্পানিগুলো, সেখানে বিভিন্ন ফুড প্রসেসিং কোম্পানি, সেখানে কিন্তু কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট হিসেবে তোমরা চাকরি পেতে পারো। মাইক্রোবায়োলজিস্ট হিসেবে বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন রিসার্চ ল্যাবে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এবং মাথায় রাখবে, এখানে মাইক্রোবায়োলজিস্ট মানে অবশ্যই জুনিয়র বা ট্রেনি মাইক্রোবায়োলজিস্ট হিসেবেই তোমাদের পোস্টিং হবে আফটার বিএসসি ইন মাইক্রোবায়োলজি। কারণ নিশ্চয়ই জানো এরপরে হায়ার স্টাডি করলে তবেই কিন্তু তোমরা একদম প্রপার মাইক্রোবায়োলজিস্ট এই টাইপের ডেজিগনেশন হোল্ড করতে পারবে। বিভিন্ন মেডিকেল কোডার হিসেবে বিভিন্ন হেলথ ইনফরমেটিক্স যে অর্গানাইজেশনগুলো আছে সেখানে যোগদান করে তোমরা কিন্তু কাজ করতে পারবে মেডিকেল কোডার হিসেবে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমরা কাজ করতে পারবে কোথায় না, বিভিন্ন বায়োটেক কোম্পানিতে। ওকে, এটা গেল প্রাইভেট সেক্টরের জবের ক্ষেত্রে। এবং গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু প্রচুর জবের অপরচুনিটিস আছে। দেখো, আইসিএমআর, সিএসআইআর, ডিআরডিও, পাবলিক হেলথ ল্যাবস, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা চাকরি পেতে পারো। ইউপিএসসি, পিএসসির এক্সাম যেমন নর্মাল দেওয়া যায় যে কোনো গ্র্যাজুয়েশান কোর্স করার পর, বা ডব্লিউবিসিএস এর এক্সাম, সেগুলো কিন্তু তোমরা দিতে পারো। এবং এমন ফিল্ডে তোমরা আরও এক্সট্রা একটা এক্সপোজার পাবে, যে সমস্ত ফিল্ডে এই সমস্ত মানে সায়েন্স স্পেসিফিক কোর্স করার পরই চাকরি পাওয়ার সুযোগ পাওয়া যায়, যে সমস্ত গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে, সেখানেও কিন্তু একটা এক্সট্রা এক্সপোজার তোমরা পাবে এই কোর্স করার পর। বিভিন্ন ফুড সেফটি ইন্সপেক্টর বা এনভায়রনমেন্ট অফিসার এই টাইপের জব রোলেও কিন্তু তোমরা চাকরি পেতে পারো সরকারি দপ্তরে। এবং হায়ার স্টাডিজের কী কী অপশানটা আছে সেটাও দেখে নাও। এমএসসি ইন মাইক্রোবায়োলজি করতে পারো, এমএসসি ইন বায়োটেকনোলজি করতে পারো,
জেনেটিক্স নিয়ে পড়াশোনা করতে পারো এবং অবশ্যই এমএসসি ইন পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করতে পারো। এরপরে অবশ্যই পিএইচডি বা রিসার্চ ফেলোশিপ করতে পারো এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু রিসার্চ সায়েন্টিস্ট হতে পারবে। একজন রিসার্চ সায়েন্টিস্ট যদি হতে পারো তাহলে এই টাইপের যুগান্তকারী যে আবিষ্কারগুলো সম্পর্কে প্রথমেই আলোচনা করলাম, সেই টাইপের যুগান্তকারী আবিষ্কার আরও যেগুলো হচ্ছে বা আরও ভবিষ্যতে হবে সেগুলোতেও যুক্ত হয়ে মানব প্রজন্মকে এক স্টেপ এগিয়ে নিয়ে যেতে তোমার অবদান রেখে যেতে পারো। তো এই টাইপের হাইলি কেরিয়ার ওরিয়েন্টেড একটি কোর্স কিন্তু এই বিএসসি ইন মাইক্রোবায়োলজি। বেস্ট কলেজেস ফর বিএসসি মাইক্রোবায়োলজি ইন ওয়েস্ট বেঙ্গল। প্রথমেই এসভিআইএমএস কলকাতার নাম আমি এই কারণেই রেখেছি, ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে একটি প্রাইভেট কলেজ, মাথায় রাখবে প্রাইভেট কলেজ, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড। ওকে, তার ফলে এই কলেজ থেকে তোমরা কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স পাবে। এই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বাররা আছেন যারা কিনা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, তাদের যে কোয়ালিফিকেশান বলো, তাদের যে এক্সপিরিয়েন্স বলো, সেটাও একদম টপ নচ। এবং এই কলেজে দুর্দান্ত একদম অ্যাডভান্স ল্যাব রয়েছে, যার মাধ্যমে তোমরা কিন্তু যে শিক্ষাটা, তোমরা যে শেখার ব্যাপারটা, থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল নলেজ বোথ দুটোর মাধ্যমেই নিজেকে কিন্তু অনেক বেশি সমৃদ্ধ করে তুলতে পারবে। প্লাস এই কলেজে যে ট্রেনিং প্লেসমেন্ট সেল আছে, তারা যে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, যে সফট স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, সেগুলোর মাধ্যমে নিজেদের কিন্তু জব রেডি করে তুলতে পারবে। এবং ফাইনাল ইয়ারে গিয়ে বিভিন্ন যে এমএনসি আসে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করতে, এই কলেজে যে অন ক্যাম্পাস প্লেসমেন্ট হয় সেখানে বিভিন্ন এমএনসি অ্যাটেন্ড করে, মানে এই সমস্ত অন ক্যাম্পাস প্লেসমেন্টগুলোতে বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে স্টুডেন্টদের হায়ার করে নিয়ে যাওয়ার জন্য, সেইখানেও কিন্তু তোমরা সেই সমস্ত ইন্টারভিউ বা এক্সামে তোমরা অ্যাপিয়ার করে তোমরা কিন্তু নিজেদের যোগ্যতার ভিত্তিতে তোমরা কিন্তু ভালো কোম্পানিতে চাকরি পেতে পারো। এই সমস্ত বড় বড় যে ওষুধ তৈরির যে কোম্পানিগুলো আছে বা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ল্যাবগুলো আছে বা বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরি বা ফুড প্রসেসিং যে কোম্পানিগুলো আছে, সেই সমস্ত জায়গায় একদম কোর ফিল্ডে চাকরি পেতে পারো। প্লাস যেহেতু তুমি আইটি রিলেটেড বেশ কিছু স্কিলও ডেভেলপ করতে পারবে, নিশ্চয়ই তোমরা দেখেছো সিলেবাসের মধ্যেই আছে পাইথনের মতো বা বিভিন্ন এআই টুল সম্পর্কে শেখানো হয়, ডেটা সায়েন্স সম্পর্কেও একটা নলেজ দেওয়া হয়। তার ফলে বিভিন্ন আইটি সেক্টরেও চাকরির কিন্তু সুযোগ পাওয়া যায় এবং যে সমস্ত আইটি কোম্পানিজগুলোও কিন্তু এই কলেজে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে। কারণ এই কলেজে শুধু এই বিএসসি মাইক্রোবায়োলজি নয়, তার সাথে সাথে বায়োটেকনোলজি, বিবিএ, বিসিএ এবং এর যে গ্রুপ কলেজের আছে সেখানে বিটেকের মতো, বিটেক সিএসির মতো কোর্সও অফার করা হয়, যে কারণে প্রচুর আইটি কোম্পানিও কিন্তু এই কলেজে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে এবং বেশ কিছু বিএসসি ইন মাইক্রোবায়োলজি গ্র্যাজুয়েটদেরও কিন্তু তারা হায়ার করে নিয়ে যায়। ওকে, তারপরেই অবশ্যই সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, নিশ্চয়ই জানো খুব নাম করা একটি কলেজ। এই কলেজটিতেও খুব ভালো এডুকেশান সিস্টেম তো রয়েছে, প্লাস প্লেসমেন্টের সুযোগও পেতে পারো। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুর আরেকটি রিমার্কেবল অপশান। দেন লেডি ব্রাবোর্ন কলেজ কলকাতা, অনলি ফর গার্লস, মেয়েদের জন্যে। স্কটিশ চার্চ কলেজ কলকাতা, এটাও একটি খুব মানে স্বনামধন্য কলেজ এবং এই কলেজটি থেকেও তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়াশুনো করতে পারো। মেদিনীপুর কলেজ অটোনমাস একটি কলেজ। ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় ইউজি এবং পিজি দু রকমের প্রোগ্রামই অফার করা হয়। দেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তো অ্যাডমিশান মোস্টলি ভায়া মেরিট 12 মার্কস, 12-এ তোমার মার্কসের ভিত্তিতেই কিন্তু অ্যাডমিশান হয়, কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, কলেজ টু কলেজ যে অ্যাডমিশান ক্রাইটেরিয়া সেটা চেঞ্জ হতে পারে। যেমন তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে কিন্তু এই টাইপের কোর্সে অ্যাডমিশানের জন্য সিইউইটি বলে একটি অ্যাডমিশান টেস্ট দিতে হয়, যে কারণে এসভিআইএমএসের মতো যে কলেজগুলি ম্যাকআউট অ্যাফিলিয়েটেড সেখানেও কিন্তু এই অ্যাডমিশান টেস্ট দিতে হয়। তো এক্স্যাক্ট অ্যাডমিশান ক্রাইটেরিয়া বারবার বলছি, তোমরা কিন্তু এই কলেজগুলোর ওয়েবসাইটে ভিজিট করে তারপরেই জানতে পারবে এক্স্যাক্ট ফিস কত, অ্যাডমিশান ক্রাইটেরিয়া কত কী, এগুলো কিন্তু ওই কলেজের ওয়েবসাইটে ভিজিট করে তবেই জানতে পারবে। দেখো, ফাইনাল থটস, হোয়াই চুজ মাইক্রোবায়োলজি? ইফ ইউ আর কিউরিয়াস অ্যাবাউট ইনভিজিবল লাইফ, দিস ইজ ফর ইউ। ইনভিজিবল লাইফ মানে খালি চোখে যেটা দেখা যায় না, ওই বড় মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জৈব কণা, সেইগুলোর দুনিয়ার যে রহস্য, সেটা যদি সম্পর্কে ভীষণ তুমি আগ্রহী হও তাহলে এটা এই কোর্স তোমার জন্য। ইউ উইল লার্ন হাউ টু ফাইট ডিজিজ, সেভ লাইফ অ্যান্ড ক্লিন দ্য প্ল্যানেট। কীভাবে বিভিন্ন রোগ ভোগ নিরাময় করা যায়, কীভাবে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের যে প্রকোপ, ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া ভাইরাসের প্রকোপ, সেগুলো কী করে নির্মূল করে মানুষকে নিরোগ করে তোলা যায়, সেই সমস্ত টেকনিকগুলো তোমরা শুধু শিখবে তা নয়, তার সাথে সাথে কী করে এই প্ল্যানেটকে ক্লিন করা যেতে পারে, কী করে এই প্ল্যানেটকে আরও মানুষের বসবাসযোগ্য করে তোলা যেতে পারে, সেই সমস্ত বিষয়েতেও কিন্তু তোমরা শিখতে পারবে। দেন মাইক্রোবায়োলজি টাচেস মেডিসিন, এগ্রিকালচার, ফুড, এনভায়রনমেন্ট, স্পেস অ্যান্ড জেনেটিক্স। মানে মেডিসিন তৈরি করার ক্ষেত্রে, বিভিন্ন এগ্রিকালচারাল যে ইনোভেশান, সেক্ষেত্রে তোমরা এই একটু আগেই আলোচনা করলাম বিভিন্ন ওই জেনেটিক্যালি মডিফাইড যে অর্গানিজম, যে কর্পসগুলো, সেইগুলো নিয়ে।
তো এগ্রিকালচার ফিল্ডে গিয়ে বিভিন্ন ফুড প্রসেসিং যে টেকনিক আছে সেইগুলো শিখে এনভায়রনমেন্টকে আরও বেশি ক্লিন করে স্পেস অ্যান্ড জেনেটিক্স এইটা নিয়েও কিন্তু রিসার্চ করার সুযোগ পাবে এই কোর্সের মাধ্যমে। ওকে, উইথ স্কিলস অ্যান্ড প্যাশন ইউ কুড বি পার্ট অফ দ্য নেক্সট CRISPR লেভেল ডিসকভারি। মানে ওই যে প্রথম যে ডিসকভারিটা নিয়ে আলোচনা করলাম, যেটার মাধ্যমে নোবেল প্রাইজ পেয়েছিলাম দুজন মহিলা বিজ্ঞানী, সেই টাইপের রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যদি যুক্ত হয়ে ভবিষ্যতে এরকম কোনো জীবনদায়ী কোনো টেকনিক বার করতে চাও বা কোনো ইনোভেশন করতে চাও, তাহলেও কিন্তু এই BSc মাইক্রোবায়োলজি একটা অসাধারণ গেটওয়ে হতে পারে। ওকে, তো গ্রেট থিংস কাম ইন স্মল প্যাকেজেস অ্যান্ড মাইক্রোবস প্রুভ দ্যাট। একদম মানে ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা। তোমরা যারা ফিজিক্স নিয়েও একটু আলোচনা পড়ো, নিশ্চয়ই তোমরা জানো সেই ফিজিক্সের সবচেয়ে বেশি রহস্যময় দুনিয়া কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের যে দুনিয়া, সেই দুনিয়াও কিন্তু ওই খালি চোখে দেখা যায় না। ঠিক সেইভাবে বায়োলজির দুনিয়াতেও এই বায়োলজির দুনিয়ার মধ্যেও যে মাইক্রোবায়োলজির যে পার্টটা না, যেটা খালি চোখে দেখা যায় না, সেটাই সবচেয়ে বেশি রহস্যময়। তো সেই রহস্যময় দুনিয়ার মধ্যেই কিন্তু বড় বড় জীবনের যে চেঞ্জেসগুলো আসতে পারে, যে জীবনদায়ী বড় বড় চেঞ্জেসগুলো আসতে পারে, যার মাধ্যমে মানুষের সভ্যতা চেঞ্জ হয়ে যেতে পারে, মানুষের সভ্যতা আরও বেশি মানে সাস্টেনেবল হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো জানার জন্য কিন্তু বা সেই সমস্ত বিষয়ে দক্ষ হওয়ার জন্য কিন্তু BSc ইন মাইক্রোবায়োলজি একটা অসাধারণ গেটওয়ে কোর্স। ওকে, এবং আমি তোমাদের সাজেস্ট করব এই BSc ইন মাইক্রোবায়োলজি করার পর তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স হিসেবে MSc ইন বায়োটেকনোলজি এই কোর্সটিকে চয়েস করতে পারো, তাহলে একদম বেস্ট অপশান হবে। কারণ তোমরা অলরেডি BSc ইন মাইক্রোবায়োলজি নিয়ে যখন পড়াশোনা করছো, তখন অলরেডি সায়েন্সটা জেনে যাচ্ছ, যে একদম ক্ষুদ্রাতিক্ষুদ্র যে ব্যাকটেরিয়া বা বিভিন্ন মাইক্রোবস, বিভিন্ন ভাইরাস, তারা কীভাবে কাজ করে, তারা কীভাবে বিভিন্ন রোগভোগ ছড়ায়, বা তারা নিজেদের মধ্যে কীভাবে বিভিন্ন মানে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, এই সমস্ত বিষয়ে যে সায়েন্টিফিক যে রিসার্চগুলোর মাধ্যমে তোমরা অলরেডি নলেজেবল হয়ে যাবে মানে ব্যাচেলর ডিগ্রি করার সময়। তারপরে বায়োটেকনোলজি নিয়ে যদি তোমরা MScটা করো, তাহলে ওই যে নলেজ তোমরা গ্যাদার করেছো, সেই নলেজকে ইউজ করে কী করে সেটাকে বিভিন্ন টেকনোলজিতে কনভার্ট করা যেতে পারে, সেই ব্যাপারটাও কিন্তু জানতে পারবে, যার ফলে তোমার যে কেরিয়ার প্রসপেক্ট সেটা আরও দুর্দান্ত হয়ে যাবে। এবং এই কেরিয়ারে শুধু যে একটা হিউজ ইনকাম করার সুযোগ থাকতে পারে তা নয়, তার সাথে সাথে মানুষের জীবনকে বাঁচানোর যে আনন্দ, সেটাও কিন্তু মানে ঠিক যেমন ডাক্তারবাবুরা পেয়ে থাকেন, তোমরাও কিন্তু সেই টাইপের জব স্যাটিসফ্যাকশান এই কেরিয়ারের মাধ্যমেও পেতে পারো। তো আশা করি তোমরা একটা আইডিয়া পেয়েছো যে BSc ইন মাইক্রোবায়োলজি কী টাইপের কোর্স, এই কোর্সের মাধ্যমে তোমরা কী কী কেরিয়ার অপশান অপ্ট করতে পারো, ইন ফিউচার কী কী স্কোপস আছে, এবং অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু কলেজ সম্পর্কেও একটা আইডিয়া পেয়েছো, এবং এগুলো ছাড়াও আরও বেশ কিছু কলেজের থাকতে পারে। তো যদি এই কোর্স সম্পর্কে আরও ডিটেলে আরও স্পেসিফিক কিছু তথ্য আমার থেকে জানতে চাও, বা এই টাইপের অন্য কোনো কোর্স সম্পর্কে আমার থেকে কিছু জানতে চাও, বা কোনো কলেজ সম্পর্কে কোনো স্পেসিফিক তথ্য জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই কল করছে। আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।